আসসালামু আলাইকুম, মালিহা হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ আরও 2 জনের মৃত্যু হয়েছে। সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে মাইলস্টোন দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 35 জনে। আজ সকাল 9:10 জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাইলস্টোন স্কুলের 7ম শ্রেণীর ছাত্র জারিফ ফারহান। ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, জারিফের শ্বাসনালী সহ শরীরের 40% দগ্ধ হয়েছিল। তাকে রাখা হয়েছিল লাইফ সাপোর্টে। এর কিছুক্ষণ পর সকাল 10:15 চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মাসুমা নামের অগ্নিদগ্ধ আরও একজনের। জাতীয় বার্ন ইনস্টিটিউটে বিমান দুর্ঘটনায় তার শরীরের 90% পুড়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন মোট 39 জন। তাদের মধ্যে 4 জন আইসিইউতে ক্রিটিক্যাল অবস্থায় আছে। এছাড়া শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে কয়েকজন ভর্তি আছেন। বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আগামী রোববার ও সোমবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। স্কুল খোলার বিষয়ে পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। সকালে প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মোহাম্মদ জিয়াউল আলম কথা জানান। তিনি বলেন, শিক্ষার্থীরা এখনও মানসিকভাবে বিপর্যস্ত। দ্রুত সময়ের মধ্যে তাদের স্কুলে এনে কাউন্সেলিং করা হবে। সে পর্যন্ত অভিভাবকদের সাথে যোগাযোগ রাখছে স্কুল কর্তৃপক্ষ। কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই জানিয়ে প্রিন্সিপাল বলেন যে 5 জন নিখোঁজ ছিল, তাদের মধ্যে 3 জন শিক্ষার্থী সহ সবার মরদেহ পাওয়া গেছে। মরদেহ বুঝে নিয়েছে পরিবারগুলো। এদিকে শনিবার সকালেও স্কুল গেটের সামনে সাধারণ মানুষের জটলা দেখা যায়। বেশিরভাগই গেটের ফাঁকা অংশ দিয়ে ভেতরটা দেখার চেষ্টা করছে। তবে আজও দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে স্কুলের শিক্ষক কর্মচারীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে। এবার অন্য প্রসঙ্গ। বিদেশ থেকে ভাড়া করা লোক দিয়ে দেশ চালানো যায় না, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজন নির্বাচিত সরকার। বলেছেন, সংস্কার চলমান প্রক্রিয়া, কয়েকটি বৈঠক করে রাতারাতি তা সম্ভব নয়। সংখ্যানুপাতিক নির্বাচন হলে ভোটাররা তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারবে না বলেও মন্তব্য করেছেন তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা জিয়া পরিষদের জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, বর্তমান কাঠামো রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এটা অনুধাবন করে বিএনপি অনেক আগেই ভিশন 2030 ও 31 দফা দিয়েছে। তবে সংস্কার একদিনের ব্যাপার না। বৈঠক করে আপনার সংস্কারের কত বিষয় নিয়ে এসে জনগণকে দিয়ে দিলেন, সংস্কার হয়ে গেল, সেভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। এখন রাতারাতি সম্ভব না। তিনি বলেন, জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কথা বারবার বলছে বিএনপি। জনগণের প্রতিনিধি আমরা নির্বাচন করতে গেলেই বলবো যে বিএনপি শুধু নির্বাচন চায়। নির্বাচন কেন চাই সেদিকে ভালো করে চিন্তা করুন, অবকাশই পায়। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করবো কি করে? আর প্রতিনিধি নির্বাচনে না হলে সে পার্লামেন্টে যাবে কি করে? পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে করতে গেলে কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। সংখ্যানুপাতিক নির্বাচনের দাবির বিরোধিতা করে মির্জা ফখরুল বলেন, এতে সত্যিকারের জনপ্রতিনিধি নির্বাচিত হবে না। বাংলাদেশে এখন একটা জগা খিচুড়ি ঘটনা চলছে। কিছু কিছু লোক, কিছু কিছু রাজনৈতিক দল জোর গলায় বলছে পেয়ার পদ্ধতির নির্বাচন। আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতিক হারের নির্বাচনটা কি। জনগণ ভোট দেবে, যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার জন্য। এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায়, প্রতিনিধি চায়, তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে, সেটা কোনো মতেই সম্ভব হবে না। তর্কে বিতর্কে না জড়িয়ে যার যার বক্তব্য নিয়ে দলগুলোর জনগণের কাছে যাওয়া উচিত বলে মনে করেন বিএনপির মহাসচিব। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থানের পরেও বাংলাদেশকে পুরনো পদ্ধতি চালানোর চেষ্টা অব্যাহত আছে। সেটা তরুণরা করতে দেবে না,
বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে পথসভা করে এসব কথা বলেন তিনি। বলেন, সংস্কার নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়াচ্ছে বিভিন্ন শক্তি, কিন্তু সংস্কার আর মানুষের সকল অধিকার নিশ্চিত না করে নির্বাচন নিয়ে পড়ে থাকলে হবে না। পুলিশ হত্যার দায় ২৪-এর যোদ্ধাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, এগুলো ফ্যাসিস্ট সরকারের গুন্ডা বাহিনীর কাজ। বাংলাদেশের যে ঐতিহাসিক লড়াই 1947 সালের আজাদীর লড়াই, 1971-এর স্বাধীনতা সংগ্রাম এবং 24-এর গণ অভ্যুত্থানের স্বীকৃতি দেওয়া থাকবে এবং এই সংবিধানে সকল জাতি ধর্ম সকলের সমান অধিকার নিশ্চিত করা হবে। সেই নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক শক্তি। ৭২-এর সংবিধানকে রক্ষা করার জন্য বিভিন্ন গোষ্ঠী রাজপথে নেমেছে। নির্বাচন ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে বৈঠকের শুরুতে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। সিসি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চায় কমিশন। এআই হুমকি নিয়ে সিসি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা একটি বড় চ্যালেঞ্জ। নির্বাচনকে প্রভাবিত করতে যে কোনো প্রযুক্তি নির্ভর হস্তক্ষেপ রোধে সতর্ক রয়েছে কমিশন। অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ইলেকশনে এই অ্যাবিউজ অফ এআই এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এখন আমরা সিরিয়াসলি উই আর ওয়ার্কিং অন ইট, দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছি। তো এইটা একটা একদম আমাদের অতি মডার্ন একটা যুগে একটা মডার্ন থ্রেট আমি বলবো এটাকে। যদি আমরা একটা ক্রেডিবল সুষ্ঠু নির্বাচন দিতে না পারি, বাংলাদেশের ভবিষ্যৎ উইল বি আনসার্টেইন। জুলাই গণ অভ্যুত্থানের অনেক মামলায় উদ্দেশ্যমূলকভাবে আসামি করায় মামলার তদন্ত কাজ বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরপরাধ ব্যক্তিরা যাতে হয়রানি না হয়, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযোগপত্র দাখিল করা হবে। তিনি আরও বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করা হচ্ছে। পরে তিনি পুলিশ লাইনে বৃক্ষরোপণ করেন। এর আগে সিদ্ধিরগঞ্জ র্যাব দপ্তর পরিদর্শন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। একটা হত্যা মামলায় হয়তো 20 জন আসামি হওয়া দরকার ছিল, আপনারা ওখানে 200 আসামি দিয়ে ফেলছে। এখন এই জন্য ইনভেস্টিগেশনের সময় বেশি লাগবে। তা আপনারই কিন্তু আমাদের সবসময় বলছেন যেন নিরাপদ ব্যক্তি যেন কোনো অবস্থায় শাস্তির আওতায় না আসে। অনেকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কিছু নিরীহ লোকের নাম দিয়ে দিছে, এই জন্য কিন্তু সময়টা বেশি লাগবে। যদি তারা অ্যাকচুয়াল আসামিদের নামটা দিত তবে কিন্তু এত সময় লাগতো না। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে বাংলাদেশের সকল সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। উপকূলীয় এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ ফুট পানির উচ্চতা বেড়েছে। আরও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ওয়ালিউল্লাহ ওলির ডেস্ক রিপোর্ট। নিম্নচাপের প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী দ্বীপসহ উপকূলীয় এলাকায় বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে লোকালয়ে জোয়ারের পানি প্রবেশ করেছে। এদিকে সাগরের ঢেউয়ের তোড়ে সমুদ্র সৈকতের কিছু কিছু এলাকায় ভাঙনের সৃষ্টি হয়েছে। মেরিন ড্রাইভ রোডের টেকনাফ অংশের কয়েকটি পয়েন্টে আবারও ভাঙনের শঙ্কা দেখা দিয়েছে। এছাড়া ভোলা, লক্ষ্মীপুর, কক্সবাজার ও মোংলা সহ উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে। আগামী 5 দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চাঁদপুরের মেঘনা উপকূলীয় অঞ্চল প্লাবিত হয়েছে। জোয়ারে স্বাভাবিকের চেয়ে পানির উচ্চতা বেড়েছে প্রায় 3 ফুট। এতে করে ওইসব অঞ্চলের সড়ক, পুকুর ও বসতবাড়িতে পানি প্রবেশ করেছে। বিশেষ করে চাঁদপুরের হাইমচর উপজেলার নদী তীরবর্তী এলাকায় হাজারো পরিবার পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়া পানির বরজ, মৎস্য খামার ও ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারের পানির
বেশির গতিকে আমাদের বাড়ি ঘরে পানে পড়তো সব কিছু ক্ষয়ক্ষতি হইয়া নষ্ট হয়ে যেতে আছে, ফসলি জমি টমি, বাড়ি ঘরেও পানি উঠছে। প্রচুর পানি ঢুকছে, আমরা রাত্রে কোনো ঘুমাইতে পারিনি। রাত্রে সব আমরা আসছিলাম আর কি, রাস্তার উপরে আসছিলাম দাঁড়িয়ে। খুব পানি বাঁধের উপরে দিয়ে গেছে পানি জমার কারণে অনেকের কৃষি জমি, আবাদি জমি, মাছের ঘের, বোর এবং অনেকের অনেক ফসলাদি অনেক নষ্ট হয়েছে। নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর রাঙাবালী উপজেলা ও পায়রা সমুদ্র বন্দর এলাকার নদ নদীতে স্বাভাবিকের চেয়ে পানি বৃদ্ধি পেয়েছে। পর্যটন কেন্দ্র কুয়াকাটার মেরিন ড্রাইভ এবং পুলিশ বক্সসহ বেশ কিছু স্থাপনা সাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে ভেসে গেছে। উপকূলীয় উপজেলা কলাপাড়া, বাউফল, দশমিনা, গলাচিপা, রাঙাবালী, মির্জাগঞ্জের বেড়িবাঁধের 17টি ভাঙা পয়েন্ট দিয়ে পানি প্রবেশ করেছে লোকালয়ে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশের অনেক ব্যাংকের মূলধনের 80% লুট হয়ে গেছে। খাদের কিনারা থেকে এসব ব্যাংক পুনরুদ্ধারই এখন বড় চ্যালেঞ্জ, এমন কথা বলেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমানের অর্থনীতি, শাসন ও ক্ষমতা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, স্বাধীনতার 50 বছর পরও কেন শিল্প খাত ধুঁকছে তার কারণ অনুসন্ধান জরুরি। অর্থ উপদেষ্টা জানান, বাংলাদেশের উন্নয়নের বড় দুর্বলতা হলো এটা শহর কেন্দ্রিক। অনুষ্ঠানে ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, দেশের গণতন্ত্রের মডেল কলুষিত, একে সমাজ থেকে বিতাড়িত না করতে পারলে টেকসই উন্নয়ন সম্ভব হবে না। আর সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, স্বৈরাচারের সরকার ক্ষমতা কুক্ষিগত করার কারণে দেশে দুর্নীতির মহোৎসব চলছে। ধরেন 20,000 কোটি টাকা আউটস্ট্যান্ডিং, 16,000 কোটি টাকা নাই। এখন আমরা কিছুদিন আগে হিসাব করেছি, IMF বলছে 18 বিলিয়ন, আবার ওদের পরে 35 বিলিয়ন লাগবে তোমাদের ব্যাংককে উদ্ধার করতে। খাদের কিনার থেকে যে কিছুটা নিয়ে আসে একেবারে পুরোপুরি, তো সেটা খুব সহজ কাজ, এবং শেষ এটা ওয়ান অফ না। এ ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।